নমস্কার। আজ 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি প্রথমেই বলতে গেলে আমাদের যেটা মনে পড়ে তা হচ্ছে আমাদের সবার প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন বা জন্মজয়ন্তী, যেটাই বলা যাক। সেই সূত্র ধরেই প্রতি বছরের ন্যায় এবছরেও এর ব্যতিক্রম হয়নি এবং ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আজ এই 23শে জানুয়ারি উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হয়ে আসছে। ঠিক একইভাবে আমরা, অর্থাৎ আমাদের মৈত্র পরিবার, ভার্চুয়ালি এই নেতাজির জন্মজয়ন্তী যে বিষয়টি আমরা আমাদের মৈত্র বাড়িতে পালিত করছি এবং সেই সূত্র ধরেই আমাদের মৈত্র বাড়ির অনেক সদস্যরা এখানে এসছেন। তা প্রথমেই আমি নেতাজির সুভাষচন্দ্র বসুর তার যে কর্মকাণ্ড সেই সব বিষয়ে প্রবেশ করার আগে আমি প্রথমেই আমাদের মৈত্রবাড়ির প্রধান সদস্য শ্রী অলোক মৈত্র মহাশয়কে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান বা এই শুভ কর্মসূচি শুভারম্ভ করার জন্য তাকে এখানে আহ্বান জানাচ্ছি। শ্রী অলোক মৈত্র মহাশয়, আপনি একটু আসবেন। আমি আমাদের আমার জেঠিমার প্রস্তাব, উনি এখানে উপস্থিত আছেন, শ্রীমতী কৃষ্ণা মৈত্র, তার এই প্রস্তাবকে আমি সমর্থন জানিয়ে আমাদের প্রধান সভাপতি এই অনুষ্ঠানে শ্রী অলোক মৈত্র মহাশয়কে প্রদীপ প্রজ্বলনের জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। অলোক মৈত্র মহাশয়কে পুষ্পস্তবক বা পুষ্প দিয়ে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান করছি এবং এরপরে আমাদের মৈত্র পরিবারের শ্রীমতী কৃষ্ণা মৈত্র, শ্রীমতী এশা মৈত্র, আমার আমাদের পরিবারেরই এই আমার শাশুড়ি মা, পূজনীয় শাশুড়ি মা এবং আমাদের বৌদিও এখানে উপস্থিত হয়েছেন। তারা একে একে এসে নেতাজিকে পুষ্প প্রদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান শুরু করবেন। আমি তাদের এক এক করে আহ্বান জানাচ্ছি। তরুণ দল, চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল ভাঙ রে ভাঙ পাগল চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 এবার পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য অনুপরণ করছেন মিসেস মণ্ডল, আমার শাশুড়ি মা। তিনি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। বৌদি আসুন। এবার বৌদি আসছেন। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে যত তরুণ তরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে সুষমা মৈত্র এবার পুষ্প দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীপ্তালোকে সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ ছবি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীপ্তালোকে সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ ছবি সঞ্চালনার দায়িত্বে আমি শ্রী অর্ণব মৈত্র। সবার পরে নেতাজিকে আমি পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের ছোট দুজন ক্ষুদে সদস্য রাজ এবং সায়নী, তারাও এসে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে পুষ্প দিয়ে। এসো বাবু, তুমি এসো। আমাদের দুই ক্ষুদ্র সদস্যর পুষ্পস্তবক দিয়ে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপনের পরে আমরা এর পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। আমি শ্রীমতী কৃষ্ণা মৈত্র, আমার জেঠিমা, তাকে সামান্য কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এই 125তম নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে, যদিও কেন্দ্রীয় সরকার এখানে বীর পরাক্রম দিবস হিসেবে একে অভিহিত করেছেন, সমস্ত কিছু মিলিয়ে তাকে একটু কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। শ্রীমতী কৃষ্ণা মৈত্র, আপনি আসবেন। আমি এটাকে সরিয়ে দিচ্ছি।
এখানে বললে আজ এখানে আমরা সকলে এই শুভ 125তম জন্মবার্ষিকীতে যাচ্ছে 125তম জন্মবার্ষিকীতে সকলে সমবেত হয়েছি এই বাড়িতে। তা আহ, যাই হোক, আজকে যেমন খুব আনন্দের দিন এবং এই দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন, খুব আনন্দের দিন, সন্দেহ নেই। কিন্তু এরকম একজন বীর সন্তান ভারতবর্ষ, বীর ভোগ্যা বসুন্ধরা, তা ভারতবর্ষে এরকম একজন বীর সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন ভাবতেই আমাদের রোমাঞ্চ হয়। কিন্তু তার সাথে দুঃখজনক ঘটনা যে তাকে আমরা আশ্চর্যভাবে এবং হারিয়েছি, এবং সেই হারানো এখনো পর্যন্ত আমাদের হারিয়ে যাওয়া সেই আমরা যে আমাদের দেশের প্রিয় নেতাকে হারিয়েছিলাম, এবং নেতা বললে ভুল হবে, এত বড় দেশপ্রেমিককে হারিয়েছিলাম। তা সেই আমাদের এটা কখনোই আমাদের আর আমরা তাকে ফিরে পাইনি। এটা এই জায়গাটা আমাদের বড় ব্যথার। আমাদের যখন উনি আমাদের দেশে 1941 সালে শেষ আমাদের দেশ থেকে উনি ইউরোপে চলে গেছিলেন, এর ভেতর দিয়ে এশিয়ার মধ্যে দিয়ে 41 সালে। তারপরে আমরা আর নেতাজির সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি, এবং কেউ বলে প্লেন ক্র্যাশে মারা গেছে, কেউ বলে নানান জনে নানান রকম বলে। লাস্ট সাবমেরিনেও আবিদ হোসেনের সাথে দেখা গেছে, লাস্টে কয়েকটা ছবি আমরা দেখেছি, কিন্তু কোনোটারই সমাধান হয়নি। কোনোটা প্রত্যেকটা কন্ট্রাডিক্টরি, কোনো জায়গায় এস্টাবলিশ করা যাচ্ছে না যে তার দেহ ভস্মীভূত হয়েছে, প্লেন ভস্মীভূত হয়েছিল বা অন্য কোনো নির্দিষ্ট কারণে। অত্যন্ত পরস্পর বিরোধী এই ঘটনাটা। এটা থামিয়ে দিয়ে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তা যাই হোক, তবুও দেশ স্বাধীন হয়েছে, এবং দেশের বীর সন্তানরা যে পরিশ্রম, যে আত্মত্যাগ করে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন। আমার জন্ম স্বাধীন ভারতবর্ষে, তা যে আত্মত্যাগ করে দেশকে স্বাধীন করেছিলেন সেই আমি দেখিনি তাদের আত্মত্যাগ, কিন্তু শুনেছি সকলের কাছে। সদ্য তখন দেশ স্বাধীন হয়েছে, যে বড়দের কাছে শুনেছি, আরও শিক্ষকদের কাছে, আমাদের বাড়ির বাবা কাকা মা পিসিমা তাদের কাছে শুনেছি, শিক্ষকদের কাছে শুনেছি যে কত কষ্ট করে তারা দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন এই দেশের বীর সন্তানরা। তা নেতাজির সেই সংগ্রামের কথা যখন আমরা পড়ি তখন আমাদের, এবং আত্মত্যাগের কথা পড়ি, তখন আমাদের গায়ের রোমাঞ্চ হয়, লোম খাড়া হয়ে ওঠে যে এত ত্যাগ উনি করেছিলেন। আর নেতাজি এত দৃঢ়চিত্ত এবং বলিষ্ঠ এবং সংগ্রামী মানুষ ছিলেন যে তা তো দু এক কথায় শেষ হবে না বললে। তবে তার জীবনী পর্যালোচনা করে দেখি, এখনও তার কতদিন হয়ে গেছে, তবুও তার ভাইপোর স্ত্রী কৃষ্ণা বসু, শিশির বসু, তারপরে আরও অন্যান্য সকলে এখনও যা বলেন অবাক হয়ে যায়। যে আমরা যখন এই প্রজন্মেও শুনি তখন অবাক হয়ে যাই যে এত আমরা আমাদের জন্মের পর থেকে
সত্যি কথা বলতে কি, অনেক পলিটিশিয়ান দেখছি, নেতা দেখছি, কিন্তু এত বড় দেশপ্রেমিক আমাদের চোখে আর পড়েনি। নেতাজি ছিলেন ট্রু প্যাট্রিয়ট, এবং প্যাট্রিয়টের সংজ্ঞা কী, এ কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। তা আমি সোজাভাবে বলেছি যে নেতাজি মানে, নেতাজি নামে যে ওনার যে এই পেন নেমটা ওনাকে দেওয়া হয়েছিল, তার মানে এই না যে উনি একজন বড় নেতা। তা নেতা তো ছিলেনই, কিন্তু উনি সবার আগে বড় দেশপ্রেমী। আর আর একটা কথা হচ্ছে, ভারতবর্ষ তখন ইংরেজের অধীন ছিল, তাদের উপনিবেশ, এটা ছিল উপনিবেশ, এবং এখানকার সমস্ত লাভের জিনিসগুলো লাভ করে, এখানকার ব্যবসা বাণিজ্য সব কিছু করে তারা সে সম্পদ দেশে নিয়ে চলে যেত, তারা ভোগ করত। ভারত দরিদ্রতম ছিল, ছোট ছোট টুকরো টুকরো দেশ, ইউনাইটেড, বিভিন্ন ভাষাভাষী, কেউ তামিল, কেউ মালায়ালাম, কেউ তেলেগু, কেউ পাঞ্জাবি। তা এত ভাষাভাষী দরিদ্র মানুষ, তাদেরকে ইউনাইট করা, তাদের ঐক্যবদ্ধ করা চারটিখানি কাজ নয়। তা এই নেতা, এই যে দেশপ্রেমীরা, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, যদিও তাদের ব্যক্তিগত ক্ষেত্রে মতের অমিল ছিল, তা কিন্তু তবুও তারা একইভাবে ভেবেছেন যে দেশকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তা ওনাকে যে নেতাজি বলা হয়েছে, মানুষের ভেতরে যে সকলকে, যে আমরা একই ভূখণ্ডের সন্তান, আমরা বিদেশি শাসনে আবদ্ধ, এবং আমাদেরকে স্বাধীন, আমরা যে কোনোভাবে চেষ্টা করে তা আমরা দেশকে স্বাধীন করতে হবে, এবং স্বাধীন করার পরে আমাদের দেশের জনগণের মঙ্গল করতে হবে। আমাদের পিছিয়ে পড়া যারা আছে তাদেরকে উপরে নিয়ে আসতে হবে, এই কথা প্রথমে তারা ভেবেছিলেন। শুনেছি যে নেতাজি সুভাষচন্দ্রের চারজনকে গুরু বলে আমরা জানি। প্রথম বিবেকানন্দ, তাকে উনি খুব শ্রদ্ধা করতেন। বিবেকানন্দর আদর্শ বাণী তাকে খুব উদ্বুদ্ধ করত। আর তারপরে রাজনৈতিক দিক, তারপরে বেণীমাধব, বেণীমাধব দাস, হ্যাঁ, তার শিক্ষক মশাই, স্বর্গীয় হ্যাঁ, তা বীণাপাণি দাসের বাবা। তা যাই হোক, তা তিনি শিক্ষাগুরু ছিলেন এবং তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। তার কন্যাও, সেই শিক্ষকের কন্যাও ইংরেজদের করতে গিয়ে ধরা পড়েছিলেন, গুলি করতে গিয়ে, বীণাপাণি দাস। তারপরে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হচ্ছে তার রাজনৈতিক গুরু। আর 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 একজন গুরুর কথাও জানি, আমি ঠিক স্মরণ করতে পারছি না, রাসবিহারী বসু। রাসবিহারী বসুকে উনি গুরু মেনেছিলেন, আজাদ হিন্দ ফৌজের যিনি স্রষ্টা, যিনি আজাদ হিন্দ ফৌজের অর্গানাইজ করেছিলেন প্রথম। তা যাই হোক, নেতাজিকে এক কথা দু কথা বলা যাবে না। তা এখন অনেকভাবে বিভিন্ন জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি। তা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রত্যক্ষ সংযোগ কয়েকজন বড় বড় মানুষের কোনো না কোনোভাবে হয়েছে। তখন ভেবেছি কি, এরা এত বড়, তা সেই আমরা সব সময় তো সেই মাইক্রোস্কোপে দেখার মতন যে ছোট জিনিসটা দেখি, অথচ তারা কত মহৎ চরিত্রের অধিকারী, কত ছোটোখাটো জিনিস সমস্ত কিছু বাদ দিয়ে কত ত্যাগ স্বীকার করে আজকে কোথায় পৌঁছেছিলেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটোবেলা থেকেই বিদ্রোহী ছিলেন,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। উনি পোটেন সাহেবকে মেরেছিলেন বলে কলেজ থেকে ওনাকে রাস্টিকেট করা হয়েছিল, কোনো পরোয়া নেই তার জন্য। তারপরে আইসিএস পরীক্ষায় উনি সফল হয়েছিলেন, কিন্তু অ্যাকসেপ্ট করেননি উনি, ওই সিভিল সার্ভিসের চাকরি উনি অ্যাকসেপ্ট করেননি। তা এই রকম অনেক ছোটোখাটো জিনিস, এই অনেক টুকরো টুকরো জিনিস দেখে বুঝতে পেরেছি উনি আমাদের মতো সাধারণ ভাবধারার মানুষ ছিলেন না। তা যাই হোক, তার কত বড় মানুষের বীর ভোগ্যা বসুন্ধরা, কত বড় মানুষের জন্ম দিয়েছিলেন তার মা। নেতাজির ছিল অসাধারণ মিলিটারি স্কিল, যেটা আমাদের দেশের আর কোনো নেতাদের মধ্যে পাওয়া যায় না। এটা নিয়ে রিসার্চ হয়েছে, দেখেছি যে ওনার 12তম কি 13তম পূর্বপুরুষ ছিলেন গোপীনাথ বসু। তিনি ছিলেন সেনাপতি, মিলিটারি স্কিলের জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং সেনাপতি ছিলেন। তা এইটা সকলেই বলে যে নেতাজি তার পূর্বপুরুষের কাছ থেকে এই মিলিটারি স্কিলটা পেয়েছিলেন। উনি নারী বাহিনীও স্থাপন করেছিলেন, যার প্রধান কমান্ডার ছিলেন লক্ষ্মী সাইগাল। লক্ষ্মী সাইগাল হলো এখন এই মল্লিকা সারাভাই আছে, মল্লিকা সারাভাইয়ের নিজের মাসি, ও মা মৃণালিনী সারাভাই, বিক্রম সারাভাইয়ের স্ত্রী মৃণালিনী সারাভাই, আর লক্ষ্মী সাইগাল আপন বোন ছিলেন। তা যাই হোক, আমি নিজের চোখে দেখেছি ছেলেবেলায়, তখন আমি 7-এ পড়ি, বিনোবা ভাবেকে দেখেছিলাম। উনি হেঁটে ভূদান যজ্ঞ করে বেড়াচ্ছেন, তখন আমরা মুর্শিদাবাদের কাঁদিতে ছিলাম। ওনার পাশে বিশাল লম্বা চওড়া একজন মানুষ দাঁড়িয়েছিলেন। এই যে টুকরো টুকরো জিনিস দেখে বলেছি না আমাদের রোমাঞ্চ হতো, তা সেই ছেলেবেলাতে দেখেছিলাম যে বিনোবা ভাবের পাশে বিরাট একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছেন, এবং কিছুক্ষণ বাদে আমাদের মনে হয়েছে যে এত লম্বা কোথায় বিনোবা ভাবে, ও কোমরের কাছে রয়েছে একটা সেই গান্ধীজির মতন সরু এরকম মানে লাফিয়ে লাফিয়ে অনেকটা রাস্তা, বোধহয় 20 কিলোমিটার সকালবেলা হেঁটে চলে এসছেন। মানে উনি যে পথ পরিক্রম করে আসতেন সেইটাই হচ্ছে সেই ইয়েটা ভূদান, মানে সেই ল্যান্ডটা দিয়ে দেওয়া হচ্ছে সরকারকে, এরকম ভূদান যজ্ঞ করছেন। তা ওনার পাশে যিনি দাঁড়িয়েছিলেন, পরে শুনলাম যে উনি নেতাজির ইয়েতে ছিলেন, নেতাজির যে সৈন্যবাহিনী তাতে ছিলেন, এবং নামটা শাহনওয়াজ সম্ভবত শুনেছিলাম, শাহনওয়াজ খান, আমি এখনও ঠিক মনে করতে পারছি না। তা যাই হোক, এই রকম ছোট্টখাটো ঘটনা। তারপরে নেতাজির স্ত্রী ছিলেন অস্ট্রিয়ান লেডি এমিলিয়া শেঙ্কেল। তা নেতাজির কন্যা একবার ভারতে এসেছিলেন, কি নাম, অনিতা বসু। এখন উনি তো বয়স্ক হয়েছেন, ওনার ছেলে মেয়ে। তা অনিতা বসু বিয়ের আগেই জাপানি জাপানি ওনার স্বামী ছিলেন। তা বিয়ের আগেই আমাদের দেশে এসেছিলেন, আবার পরেও এসেছিলেন। কৃষ্ণা বসুও লিখেছেন তাদের কথা, তারও ছেলে মেয়ে আছে। তা কিন্তু এমিলিয়া শেঙ্কেল কখনো ভারতবর্ষে আসেননি। তার খুব দুঃখ ছিল যে এই দেশের জন্য আমার স্বামীকে আমি পাইনি। তা আবার অনেক সকলেই তার নিজের সবারই স্বাদ থাকে, যত বড় মানুষই হোক না কেন, যে তার অন্তত সংসার জীবনে কোনো ইয়ে থাকবে, কিছু পিছুটান থাকবে। তা সেই রকম পিছুটান ছিল না, সুভাষ বোসের ছিল না। সেই জন্য এমিলিয়া শেঙ্কেলের খুব অভিমান ছিল, এবং বলতেন যে আচ্ছা ঠিক আছে, এই বলতেন যে দেশ ভারতবর্ষ
কে আমি ঠিক আপন করে কি করে নেব, আমি হারিয়েছি আমার স্বামীকে। তা যাই হোক, আজকে ওনার 125তম, এইখানে ছোট্ট একটু আরেকটা ঘটনা বলার সামলাতে পারছি না। সেটা হচ্ছে, আমার বাবা তখন ছাত্র, তখন আমাদের পূর্বপুরুষের দেশ ছিল বরিশাল। তা আমার বাবা তখন ছাত্র, তা ছাত্র নেতা হিসেবে ওখানে নেতাজি সবাইকে উদ্বুদ্ধ করতে গিয়েছিলেন এবং সবাইকে যাতে কংগ্রেসের গঠনে তাদের থাকে। তা বাবার কাছে গল্প শুনেছি যে পাশে বসে নেতাজি আমাদেরকে অনেক গল্প করেছেন, বা কিছু তো জিজ্ঞেসও করেছি যে কেমন। বলছে যে নিঃসন্দেহে সাধারণ মানুষের মতন, মানুষেরই অবয়ব, তিনি দেবতা কিছু ছিলেন না, কিন্তু অসাধারণ তার মানসিক শক্তি। তা এই তো আর কি। আর এর মধ্যে আজকে 125তম জন্মবার্ষিকীতে তার আত্মার প্রতি, বিদেহী আত্মার প্রতি, আমরা বিদেহী বলেই এখন মেনে নিই, কারণ 125 বছর, আর সেই তৈলঙ্গ স্বামী অনেক বছর বেঁচেছেন, 125 বছর কি আর ওনাকে ফিরে পাবো। তা যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। আর আমাদের সবচেয়ে বড় গর্ব ভারতবাসী হিসেবে, বড় গর্ব হচ্ছে আমাদের ইউথ পপুলেশন। ভারতবর্ষের মতো এত বড় যুব শক্তি বা যুব পপুলেশন আর কোথাও নেই। এবং রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ বলতেন যে আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো যে এত ইউথ একসাথে কোনো দেশে নেই। তা সেই যুব শক্তি যাতে উদ্বুদ্ধ হয়, সমস্ত ভালোর তো কোনো শেষ নেই, এবং তারা মেরুদণ্ড টান করে ভারতের মঙ্গলের জন্য এবং পরের প্রজন্মকে আনন্দ, শক্তি, মঙ্গল সব কিছু দিয়ে যেন পরিচালনা করতে পারে, এই আশীর্বাদ করি, এই কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ঠিক আছে? আচ্ছা। সাজিব করিব গুরুস্থান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের